মীরা, তুই এমন বিহেভ করতেছিস যেন উষান ভাই তোরে ফালাইয়া আরো 10টা বিয়ে করছে, বিয়ে করে তাদের নিয়ে হানিমুনে গেছে ঢাকার বাইরে। আরে মহিলা, তোর জামাই গেছে দেশ রক্ষা করতে, কই তুই খুশি হবি তা না, এমন সন্ন্যাসী সেজে বসে আছোস কেন? আজগবি প্রলাপ থামিয়ে টুইঙ্কেল ঘুমিয়েছে 20 মিনিট হলো। মীরা টুইঙ্কেলের সন্নিকটে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুহির করা প্রশ্ন কর্ণকুহরে এসে পৌঁছালেও প্রতি উত্তর করতে ইচ্ছে হলো না তার। রুহি ক্ষিপ্ত হয়, রুষ্টতায় ছেয়ে থাকা মুখশ্রী নিয়ে সে ফোন হাতে চলে যায় বারান্দায়। মীরা মন বিমর্ষ হয়ে অন্তঃস্থলে এক গাদা বিষাক্ততা আস্তে পিস্তে জড়িয়ে আছে। সে আজ সকালে তীব্রর হাতে বার্তা পেয়েছিল ওশান 2 দিন ধরে জঙ্গলে পড়ে আছে। জঙ্গলে থাকাকালীন বৃষ্টিতে ভিজেছিল সে, যার দরুন উষান জ্বর আক্রান্ত। আজ 2 দিন যাবৎ খাওয়া নেই, ঘুম নেই, একটুখানি বিশ্রাম অবধি নেই। উষানের পরিস্থিতি একবার মনে আওড়ালেই মীরার অবস্থা করুণ হয়। এই অসুস্থ শরীর নিয়ে গাধার খাটুনি খাটছে। উষান ভালো নেই, অসুস্থ, ব্যাপক ক্লান্ত। কথাগুলো যখন সে আওড়ায় নিভৃতে নীরবে আপন মনেই, তখন তার অন্তঃকরণ দুমড়ে মুচড়ে ভেঙে আসে। ছটপট করে ওঠে বক্ষস্থল। শেহজাদা ভালো নেই তার, এরূপ অবস্থায় সে কি করে ভালো থাকে? ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। মীরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, এগুলো বারান্দায়। সেখানে পৌঁছাতে দেখা মিলল রুহির ঘুমন্ত মুখশ্রী। বারান্দায় থাকা ছোট্ট বেতের সোফাটায় পা মুড়ে কানে ইয়ারফোন গুজে ঘুমিয়ে পড়েছে। মীরা জোরালো শ্বাস ফেলল। মেয়েটা এত ফাজিল, যখন দেখবে মীরার মন খারাপ তখনই সে মন খারাপ করে অন্যত্রে বসে থাকবে। রুহি ওঠ, আমি জানি তুই ঘুমাসনি। কৃত্রিম নিদ্রার পসরা তখনই ভাঙল না। রুহি বেশ চতুরতার সাথে এমন ভাঙ করলো যেন সে সত্যি ঘুমিয়ে পড়েছিল। আড়মোড়া ভেঙে উঠে বসে বলল, কান্নাকাটি শেষ জান। আকাশসম বিরক্তি নিয়ে নাক মুখ কুচকায় মীরা। জিজ্ঞেস করে, মারবো এক চড়। কাঁদছিল কে? রুহি ভেংচি কেটে প্রতি উত্তর করলো, ঢং, সত্য তো স্বীকার করবা না, রাখো, চল খেতে যাই, আজকে আমি রান্না করছি। মীরা বিমূঢ় স্তব্ধ নেত্রে রুহিকে দেখলো। কিয়ৎক্ষণ পর স্তব্ধতার লেজ কাটিয়ে বলল, তুই রান্না করেছিস? ও মাই গড, ও মাই গড, কি ছাইপাস রেঁধেছিস? কে জানে, ছাইপাস রান্না করি নাই। চুপ, আঙ্কেল আমার রান্না খেয়ে কত তারিফ করেছে জানোস? মীরা সন্নিহান চোখে তাকালো, তার বিশ্বাস হচ্ছে না কিছুতেই রুহির বলা কথা। যে মেয়ে চিনিকে লবণ বলে, হলুদকে মরিচ বলে, সে করবে রান্না, আবার সে রান্না খেয়ে মাহাদি প্রশংসা করেছে, এটা কি বিশ্বাসযোগ্য? বলা বাহুল্য, প্রশংসা করতেই পারে। রুহির মন রাখতে মীরা কিচেনে যাচ্ছিল লম্বা কদম ফেলে, তার পিছে রুহিও ছুটছে। তবে মাঝ পথে এসে থামলো দুইজনই। কলিং বেল বেজেছে, তাও এত রাতে। মীরা রুহি দুইজনেই হতভম্ব। এত রাতে আসলোটা কে? মাহাদি তো অবশ্যই আসবে না, সে জরুরি কাজে চট্টগ্রাম দিয়েছে রাত 8টার দিকে। কে আসলো রে মীরা? মীরা থমকে বলল, তুই যেখানে আমিও সেখানে, আমি কি করে জানবো? আশ্চর্য, আয় দেখি। রুহি মূর্ছা মনে মীরার পেছনে হাঁটা ধরল। দরজা খুলতেই দুইজনের দর্শন হলো উজানকে। উজানকে বিধ্বস্ত দেখালো ভীষণ। এলোমেলো চুল, কাপাটে অধর জোড়া। মীরা চিন্তিত গলায় প্রশ্ন করলো, ভাইয়া কি হয়েছে? আপনি এত রাতে এখানে? উজান হাঁসফাঁস করে বলে উঠল, হসপিটাল যেতে হবে ভাবি, জলদি রেডি হয়ে এসো। মীরার অন্তরাল বেমিসাল হলো। আবার কার কি হলো? কেন ভাইয়া, কি হয়েছে? মীরার বিচলিত কণ্ঠ, বাবা তোমাকে দেখতে চাচ্ছে আপু। আইমান আঙ্কেল? আঙ্কেল না, দেশের বাহিরে ছিলেন। হ্যাঁ, 4 মাস হলো ফিরেছে বাংলাদেশে। এতদিন স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিল। বাবার ক্যান্সার হয়েছে ভাবি, লাস্ট স্টেজ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। স্যার, আপনার কি মনে হয় না সিয়া মেয়েটার মধ্যে কোনো খাপলা আছে? না মানে স্যার, এত সহজে মাত্র একবার বলায় আমাদেরকে সাহায্য করতে রাজি হয়ে গেল যে? উষান গায়ে মাটি লাগাচ্ছিল, বৃষ্টি ভেজা মাটি। মাত্র করা সায়াসের প্রশ্নে সে রক্তিম নেত্রে তার প্রতি দৃষ্টি ফেলল। গত 2 দিনের টানা জ্বরের প্রকোপে তার আঁখি দুটো রক্তিম হয়ে রয়েছে, স্বাভাবিক হওয়ার নাম গন্ধ নেই। উষানের এরূপ চাহনিতে প্রথম ভয় পেল সায়াস।
পরবর্তীতে সে নিজেকে ধাতস্থ করলো। সায়াস উষানের টিমের একজন সদস্য, সে উষানের জুনিয়র। ভাঙা গলায় জোর টানলো উষান, কণ্ঠে মেশালো রুষ্টতা, বলে উঠল, আর একটাবার যদি এই কথা তোমার মুখ দিয়ে বের হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পেরেছ? সিয়ার ব্যাপারটা আমি ভালো বুঝবো। সায়াস ঘন ঘন মাথা দোলালো, জবাব দিল, জি স্যার, আর বলবো না। বিরক্তি কাটিয়ে মুখশ্রীতে কাদার প্রলেপ টানলো উষান। সায়াসের ওপর সে বিরক্ত, চরম মাপের বিরক্ত। ছেলেটা সেই কখন থেকে একই কথা বারবার বলে যাচ্ছে। সায়াস এত কেন অবুঝ? উষান কি আর এমনি এমনি মানুষের কথা গ্রাহ্য করে না? কি আশ্চর্য! সায়াস কৌতূহল ভরা চোখে উষানের কার্যকলাপ দেখছিল। প্রশ্ন ছিল তার অন্তঃকরণে বেশ কিছু, তবে তা জিজ্ঞেস করার সাহসে কুলালো না। কিয়ৎক্ষণ বাদে উষান শোধালো, কাদা লাগাও গায়ে জলদি। সায়া সরল গলায় প্রশ্ন করল, কেন স্যার? উষান পুনরায় গলা শুকিয়ে কাট করা দৃষ্টিপাত ফেলল সায়াসের পানে। সায়াস হন্তদন্ত হয়ে উঠল সেই দৃষ্টি দর্শন করে। সে দুই হাত গিয়ে কাদা না লাগিয়ে মাটিতে গড়াগড়ি খেলো। পরপর ভূমি হতে উঠে এসে বলল, লাগিয়েছি স্যার, চলো। উষানের ভারী কণ্ঠ। উষান প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার তাগিদে সম্মুখে বহমান ছোট্ট কামরাটার দিকে এগোলো। কামরার দরজা উন্মুক্ত করতেই তার চক্ষু সম্মুখে দেখা মিলল সিয়ার ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে, মুখশ্রীতে ক্লান্তির ছাপ। মেয়েটা কি খুব বেশি ক্লান্ত? উষান দৃষ্টি ফেরালো। কামরায় বহমান একজন পুলিশ অফিসারকে ডাক দিল সে আস্তেই গলার স্বর খাদে নামিয়ে বলল, সিয়াকে দেখে রাখার, ওর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। খেয়াল রাখবেন ওর আমি না আসা অবধি। ঘুম থেকে উঠলে খেতে দিবেন, আর এই রুমে যেন আপাতত কেউ না ঢুকে। ও ঘুমাচ্ছে, ঘুমাক। পুলিশ অফিসার অতি দ্রুত মাথা নাড়ল, বলল, জি স্যার, টেনশন নেবেন না, আমি খেয়াল রাখবো তার। উষান দ্রুত পদে বেরিয়ে আসলো জাহাজ থেকে। এই জাহাজটা আনা হয়েছে সন্ত্রাসীদের জিম্মিতে থাকা মানুষদের জন্য। তাদের উদ্ধার করে এই জাহাজে করেই শহরে পাঠানো হবে। জাহাজটা সমুদ্র বন্দরের দৃষ্টি সীমানার অনতি দূরে রাখা হয়েছে, যাতে কারো নজরে না পড়ে। সন্ত্রাসীদের নজরে পড়বে না নিশ্চিত, কারণ তারা মাসে একবার নিজেদের আস্তানা থেকে বের হয়। হামলা করার পর 2 মাস বাদে বের হয়। এই তথ্য শেয়ার হতে পাওয়া। উষান সায়াসহ আরও কয়েকজন আপাতত যাচ্ছে জঙ্গলের মাঝে সন্ত্রাসীদের দেওয়া সিকিউরিটি নষ্ট করতে। সিকিউরিটি সিস্টেম পুরোটা অকেজো করার পর মিশন শুরু হবে। সন্ত্রাসীরা বাহিরে কোনো গার্ড বা কাউকে পাহারা দেওয়ার জন্য রাখেনি। কড়া সিকিউরিটি সিস্টেম তৈরি করেছে তারা, যার দরুন এই পথ দিয়ে কেউ পদচারণ করলে তার মৃত্যু নিশ্চিত। উষানের আদেশে বাকি সবাই নিজেদের গায়ে মাটি লাগিয়েছে, সিক্ত মাটি। এই কর্মটি করার ফলস্বরূপ তাদের বর্তমান কাজটি করা অতীব সহজতর হবে। এখনকার বিশাল বিশাল গাছে কিছু স্ক্যানার আছে, যা মানবদেহ শনাক্ত করে মানবদেহের ওপর লেজার রশ্মি নিক্ষেপ করে। লেজার রশ্মি নিক্ষেপ করার ফলে মানবদেহের উপরিভাগ যেমন তৎক্ষণাৎ পুড়ে পচে যেতে শুরু করে, তেমনি মানবদেহের ভেতরের কোষকলা নষ্ট করে সেখানে ক্যান্সারের কোষকলা সৃষ্টি করে। গায়ে মাটি লাগালে স্ক্যানার তেমন দ্রুত কঠোরভাবে কার্যকলাপ হস্তক্ষেপ করতে পারে না। উষান মাটির সঙ্গে মিশে মিশে এগোচ্ছে, তাকে অনুসরণ করছে আসছে পেছনের সবাই। লেজার রশ্মি ধ্বংস করার ক্রিয়াকলাপ কিভাবে করতে হয় তা উষান সবাইকে আগেই বুঝিয়ে দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এক একটা লেজার রশ্মির মূল কেন্দ্রবিন্দু অকেজো করা হচ্ছে। সিকিউরিটি সিস্টেম নষ্ট করার পরেও সন্ত্রাসীদের কাছে কোনো বার্তা পৌঁছাবে না, তার ব্যবস্থা সিয়া পূর্বহতেই করে দিয়েছে। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো সকল প্রকার সিকিউরিটি নষ্ট করতে। মূল আস্তানার সামনে দাঁড়িয়ে উষান বার্তা পাঠালো তার টিমকে এবং অপেক্ষাকৃত 20,000 পুলিশ সদস্যকে। তাদের কাল রাতে এখানে আনা হয়েছে। সন্ত্রাসী দলে প্রায় 30,000-এর মতো মানুষ। তারা পুরো 20 বছর সময় নিয়ে নিজেদের দল বিশাল বড় করেছে। উষানের প্রথম পদক্ষেপ এখন বন্দি মানুষদের মুক্ত করা। সিয়ার মতামত প্রেক্ষিতে পরিত্যক্ত ভবনটার ডান দিকে গ্যারেজ রয়েছে। গ্যারেজের নিচের ভূমিতে বন্দি রয়েছে হাজারো মানুষ।
উষান এবং কয়েকজন পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়েছে মাটি খুঁড়ে সেখানে প্রবেশ করা হবে। প্রবেশ মুখের উপরিভাগে দরজা রয়েছে, গোপন দরজা। সেই গোপন দরজা দিয়ে বন্দি মানুষগুলোকে বাহিরে নিয়ে আসতে হবে। তবে পরিকল্পনা করার সময় বলা যতটা সহজ হয়েছে তার থেকেও দ্বিগুণ কঠিন হতে চলেছে যে এই পদক্ষেপ তা সবার নিকট পূর্ণ নিশ্চিত। তুমুল গোলাগুলি একেধারে, বোমা বিস্ফোরণ, শুষ্ক ভূমিতে হাজারো মানুষের রক্তাক্ত প্রাণহীন লাশ। দীর্ঘ 27 ঘন্টার একটানা মিশনে অবশেষে স্থিতিশীলতা এসেছে কিছুটা। সন্ত্রাসীদের লাশ দিয়ে স্তূপ তৈরি হয়েছে চারিপাশে। সেখানে অবশ্যই অনেক নির্ভীক পুলিশ অফিসারের মৃতদেহ রয়েছে। তাদের লাশ সেখান হতে আলাদা করে অন্যত্রে নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের এই সন্ত্রাসীদের প্রকোপ কাটল বলে বিভিন্ন সংবাদ গণমাধ্যমের বর্তমান সময়ের হেডলাইন হিসেবে এটাই দেখানো হচ্ছে। উষান চারিপাশ দেখছে। তার কেন যেন মনে হচ্ছে এখানে সব কিছু হাতের নাগালে আসেনি। আহত দেহ নিয়ে সে আশেপাশে সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে। সমুদ্রে বন্দরে তখন উদ্ধার করা 20,000 মানুষ। সন্ত্রাসী সংখ্যার হাজারখানেক ছিল। তাদের বেশিরভাগকে মেরে ফেলা হয়েছে তৎক্ষণাৎ। তবে মূল হোতা যারা এই পুরো সন্ত্রাসী দলকে পরিচালনা করে তাদের সঙ্গগোপনে আটক করা হয়েছে। বেশ কিছু সংখ্যক সন্ত্রাসীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। উষান যার ভয় করছিল তাই হলো। এই মাফিয়া টিম অন্তত চতুর। তাদেরকে একাংশ এখন এক স্থানে লুকিয়ে জাহাজে বোমা নিক্ষেপ করার পায়তারা করছে। তাদের অবস্থান শনাক্ত করা যায়নি এখনও। তবে যারা বোমা নিক্ষেপ করার পায়তারা করছে তারা অন্তত নিখুঁত বুদ্ধিতে এই বার্তাটি এয়ারফোর্সের নিকট প্রেরণ করেছে। উষানের টিমের একজন দৌড়ে আসলো উষানের নিকট। হন্তদন্ত হয়ে বলল, স্যার, ওদের দলের একাংশকে আমার এখনও খুঁজে পাইনি স্যার। ওরা এখন বোমা হামলা করার প্রস্তুতি নিচ্ছে জাহাজে। জাহাজটাও দ্রুত চালানো সম্ভব হচ্ছে না স্যার। অন্যদিকে পাঠানোরও সুযোগ নেই বললেই চলে। এখন কি করব স্যার? জাহাজে হাজারো অসহায় মানুষ রয়েছে। ওরা মারা যাবে স্যার এই হামলা করা হলে। উষান কপালে 2 আঙুল ঘষে ভাবল কিছুক্ষণ, বলে উঠল, বোমটা জাহাজ পর্যন্ত যেতে দেওয়া যাবে না। তার আগে এমন কিছু বোমার সামনে দিতে হবে যাতে করে বোমের সকল শক্তি সেখানে শেষ হয়ে যায়। বোম তো আকাশ পথেই ওদিকে ছুটবে। তাহলে ওকে, আমি দেখছি ব্যাপারটা। উষান ছুটল। হেলিকপ্টারে বসে পাইলটকে নির্দেশ দিল তাকে একা ছাড়তে। পাইলট বেরিয়ে যেতে উষান হেলিকপ্টার এবার নিজে চালানো শুরু করে। পেছন থেকে সায়াস চেঁচিয়ে বলল, স্যার, স্যার যাবে না স্যার। আপনার বদলে আমি যাই স্যার। দয়া করে নিজের প্রাণ দিবেন না স্যার। আপনার বদলে আমি মারা যাই, তবু আপনি সুস্থ স্বাভাবিক থাকুন দয়া করে। উষান সায়াসের প্রতি বিরক্তিকর দৃষ্টিপাত ফেলল। সায়াস ছুটে আসছিল তখন তড়িঘড়ি করে। তার পূর্বে উষান হেলিকপ্টার নিয়ে ছুটেছে আকাশপথে। পেছনে ফেলে গিয়েছে হন্তদন্ত ব্যাকুল ছটফট করা সায়াসকে। সমুদ্রের মাঝামাঝি যখন হেলিকপ্টার নিয়ে উষান পৌঁছালো ঠিক তখনই বোমা নিক্ষেপ করা হয় জাহাজকে উদ্দেশ্য করে। উষান তৎক্ষণাৎ হেলিকপ্টার সেই বোমের সামনে নিয়ে যায়। মুহূর্তে বোম গিয়ে ছিটকে লাগে জাহাজের বদলে উষানের দ্বারা নিয়ন্ত্রিত হেলিকপ্টারে। জাহাজের ক্ষয়ক্ষতি হয়নি, তবে লহমায় চোখের সামনে বিস্ফোরণ ঘটেছে হেলিকপ্টারের। পুলিশের আয়ত্তে আসলো তখন বোমা নিক্ষেপ করা সন্ত্রাসীরা। তাদের তৎক্ষণাৎ সেখানেই ক্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়। সায়াস নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে। উষান, তাহলে ছেলেটা কি বিসর্জন দিল তার প্রাণ? সায়াসের আচানক খেয়াল হলো বোম যখন হেলিকপ্টার স্পর্শ করছিল তার আগ মুহূর্তে হেলিকপ্টার থেকে কিছু পড়ে গিয়েছিল। তা ঠিক কী ছিল তা তার বোধগম্য হলো না। তবে তার ছটপট উচাটন মন বারংবার বলছে সে উষান ছিল, উষান রেজওয়ান। বৃষ্টির তেজ দেখে গাড়ির গতি বাড়িয়ে দিল সায়াস। আরও একবার সে লুকিং মিরর দিয়ে অবলোকন করল তার পেছনটায়। পেছনে উষান বসে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে দেদারসে সিগারেট খাচ্ছে সে। শুকিয়ে কাঠ হওয়া গলায় একটুখানি সিক্ততা দান করার তারে সায়াস ঢোক গিল পরাপর 2 বার। সায়াস ভেবে পায় না উষান ভাঙা হাত, জখম হওয়া পা, মাথায় বিশাল ব্যান্ডেজ, বুকের মাঝ বরাবর জখম। এইসব নিয়ে এতটা সুখ নিয়ে সিগারেট টান দিচ্ছে কি করে? স্বাভাবিকভাবে উষানের উচিত এখন ব্যথায় উহ আহ করা। অথচ দেখো
এই লোক করছেটা কি? সুখ অনুভূতি নিয়ে সিগারেট খাচ্ছে আরামসে। আমাকে দেখা হয়েছে? এত কি দেখছো? আমি তোমার বউ না সায়াস? তোমার মধ্যে কি কোনো সমস্যা আছে? সায়াস জোরে সোরে ব্রেক কষলো। ওশান সামনে বাড়ি খেতে খেতে নিজেকে সামলে নিল। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি ছুড়ল সে সায়াসের প্রতি। সায়াস সে সময় হতবিহ্বল হয়ে তাকিয়ে রয়েছে তার পানে। সায়াসের বেখেয়ালি আচরণের কারণে উসান রাগলো প্রচণ্ড। খ্যাপাটে চোখে তাকালো সে, ধমকে বলল, তোমার কি মাথা খারাপ? এখনই অ্যাক্সিডেন্ট হতো আমাদের। গাড়ি চালাতে পারো না? সরি স্যার, আর হবে না স্যার। সায়াস গাড়ি স্টার্ট দিতে তৎক্ষণাৎ উসান গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভিং সিটের পাশে এসে নক করলো কাচে। সায়াস গাড়ির কাচ না নামিয়ে শটান গাড়ি থেকে বের হয়ে আসলো। হন্তদন্ত হয়ে বলল, স্যার আপনি অসুস্থ, গাড়ি থেকে বের হয়েছেন কেন? বৃষ্টিতে ভিজলে আপনার সমস্যা হবে স্যার। উসান নিরু উত্তর। সায়াসকে কথা না শোনার ভান করে সে ড্রাইভিং সিটে বসলো। ইশারায় সায়াসকে নির্দেশ দিল চট জলদি গাড়িতে উঠে বসতে। হতভম্ব সায়াস দৌড়ে গিয়ে বসলো উসানের পাশের সিটে। বলে উঠল, স্যার আপনি এই আহত শরীর নিয়ে ড্রাইভিং করবেন? উসান ভাবলেসিন বলল, করব। এত জলদি মরার শখ নেই আমার। বাচ্চার বাবা হতে পারিনি এখনো। উসানকে এতটা সহজভাবে কথা বলতে দেখে সায়াস বিষম খেল। ঝটপট সে নিজেকে ধাদস্ত করে নিয়ে শটান হয়ে বসলো। তারা এখন ফিরে যাচ্ছে ঢাকায়। এখানকার কাজ শেষ। সব কিছু আয়ত্তে এনে উসান এবং তার টিমের সদস্যগণ নিজেদের নিরে ফেরার জন্য রওনা দিয়েছে। 2 ঘন্টা হবে। তবে বৌরি আবহাওয়ার কারণে কেউ এখনও ঢাকায় প্রবেশ করতে পারেনি। উসান কায়দা করে শর্টকাট ধরে গাড়ি চালাচ্ছে। এখানকার প্রত্যেকটা রাস্তা তার চেনা। বহুবার আসা হয়েছিল এখানে তার, কখনো কাজের পরিপ্রেক্ষিতে, কখনো বা ইচ্ছেবশত। সায়াস ভাবছে তখনকার শ্বাসরুদ্ধকর লহমার কথা। উসান নেই, মারা গিয়েছে। যখন তার মস্তিষ্ক এইসব ভাবছিল তখন তার সর্বাঙ্গ হিম হয়ে আসছিল। কিন্তু পরপরই ঘটে চমকপ্রদ ঘটনা। অদূর হতে সে এবং উপস্থিত বাকিরা দেখে উসান সাঁতার কেটে আসছে তীরে। তাকে দেখে পরক্ষণে একজন স্পিড বোর্ড নিয়ে ছুটে উসানকে অতি দ্রুত তীরে ফিরিয়ে আনতে। উসান যখন তীরে ফিরে এলো, সায়াস তখন এলো পাথারি দৌড়ে উসানকে জড়িয়ে ধরে কেঁদে দেয় হু হু করে। উসান তার প্রিয় একজন ব্যক্তি, তার আদর্শ, তার অনুপ্রেরণা, এবং নিঃসন্দেহে উসান একজন চমৎকার মানুষ বৈকি। তার কার্য পরিচালনা, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, উদারতা এসব কিছু সবাইকে দারুণভাবে আকৃষ্ট করে। বারংবার সেলফোন দেখছিল উসান। মীরাকে ফোন দিয়েছিল সে, মেয়েটা ফোন ধরেনি। রাত অনেক। উসান ভাবলো মীরা হয়তো ঘুমাচ্ছে, তাই তার কল রিসিভ করেনি। তবে তার অন্তঃকরণ অন্য বার্তা দিচ্ছে। তার অস্থিতিশীল বারে বারে তাকে বলছে কিছু একটা হয়েছে, অনাকাঙ্ক্ষিত কিছু। সন্ত্রাসী পরিচালনকারী মূল হোতাদের রিমান্ডে নেওয়া হয়েছে। কিছু তথ্য পাওয়া গিয়েছে ইতিমধ্যে। সন্ত্রাসীরা ছিল এই দেশেরই নাগরিক। তারা চাইতো রাজত্ব, টাকা পয়সা। তারই পরিপ্রেক্ষিতে একটা দল গঠন করেছিল, যাতে করে মোক্ষম সময়ে এসে তারা দেশে এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে যাতে সরকার দিশেহারা হয়ে পড়বে। জনগণ থুথু করবে সরকারের প্রতি। ঠিক সেই সময় সঠিক পন্থা অবলম্বন করে কোনো এক উপায়ে জনগণের নিকট এগিয়ে আসবে এই সন্ত্রাসীরা। আড়ালে আবডালে ক্ষতি করলেও বাহিরে জনগণের প্রতি উদার মহান অনুভূতি দেখাবে। জনগণ তাদের প্রতি দুর্বল হওয়া মানেই অনেক কিছু। সন্ত্রাসী দলটার মূল হোতারা ছিলেন মোট 28 জন। তারা প্রায় 25 বছর সময় নিয়ে পরিকল্পনা করেছেন, তারপর দল গঠন করেছে। তাদের দলে থাকা সকল মানুষই ছিল নরপশু। দিনে রাতে মানুষ গুম, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ সহ আরও নানা কুকর্মে লিপ্ত থাকতো এরা। দীর্ঘ 20 বছরে টাকার পাহাড় গড়েছিল অনৈতিক উপায়ে। সন্ত্রাসীরা মূলত চাইতো দেশে নিজেদের রাজত্ব করতে, জনগণের ওপর নিজেদের আর্জি মর্জি চাপাতে, এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। মানুষ খুন করে শান্তি পেত এরা, চরম শান্তি। মানসিকভাবে ছিল তারা ভীষণ ক্ষতিগ্রস্ত। এই দলটার ওপর সরকারের বিরোধী দলের একটা সাহায্যগামী হাত ছিল।
যার দরুন এই সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছিল দিন দিন। স্বাভাবিক পর্যায়ে দর্শন করা বাদে ডাক্তার তাদের মানসিক চেক আপ করিয়ে এতটুকু নিশ্চিত হন এরা আসলে মানসিকভাবে ঠিক কতটা নিম্নতর, অদ্ভুতুড়ে এবং ক্ষতিগ্রস্ত। এরা মানুষের টাকার লোভ দেখিয়ে নিজেদের দলে আনত, তো কখনো স্বেচ্ছায় অনেকে এই দলে যুক্ত হওয়ার জন্য মরিয়া হতো। দলে যুক্ত হওয়া মানুষদের তারা এক অজানা পন্থার মাধ্যমে নিজেদের মতো নরপশুতে রূপান্তরিত করত। মিশনে সিয়ার মৃত্যু ঘটেছে, বলা বাহুল্য সে স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করেছে। তাকে যখন উসানের আদেশে পাহারা দেওয়া দুজন পুলিশ অফিসার খাবার দিতে আসলো, তখন সিয়া তাদেরকে আঘাত করে পালিয়ে আসে। ছুটে আসে সন্ত্রাসী আস্তানায়। সেখানে পৌঁছে নিজেই সন্ত্রাসীর নিকট বলে। সিয়া বলেছে এয়ারফোর্সের কাছে তাদের অবস্থান। ঠিক তখন সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। যাওয়ার পূর্বে ছোট্ট একটা চিরকুট রেখে গিয়েছিল সিয়া উসানের জন্য। চিরকুটে লেখা ছিল, এই বিষাক্ত পৃথিবী আমার জন্য না, এই সুন্দর পৃথিবী আমার জন্য বিষাক্ত কাঁটা। এর মাঝে বেঁচে থাকা যায় না, তাই স্বেচ্ছায় মৃত্যুগ্রহণ করলাম। উসান স্যার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার বাবাকে খুঁজে বের করুন। তাকে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দিন। আমার বাবার কোনো দোষ নেই, সে নির্দোষ। উসান হন্য হয়ে ছুটছে। তার আশেপাশে থাকা কয়েকজন মানুষ তাকে বিস্মিত নেত্রে অবলোকন করছিল। সেদিকে বিশেষ ধ্যান দিল না উসান। তার কপাল বেয়ে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বুকের মাঝ বরাবর মোটা ব্যান্ডেজ থাকার কারণবশত সে শার্টটা অবধি পরতে পারেনি। সেভাবে শার্টবিহীন হাসপাতালের করিডর ধরে দৌড়াচ্ছে। অবশেষে কাঙ্ক্ষিত কামরার সামনে এসে স্থির চিত্তে দাঁড়ালো সে। লম্বা কয়েক শ্বাস টেনে ভেতরে প্রবেশ করলো। ঢাকায় ফিরে যখন সে কর্মস্থলে ইনানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, উসান বাসায় ফিরবে তখন তাকে ইনান আটকে রেখে ডাক্তার দ্বারা ক্ষতস্থান পুনরায় চেক আপ করায়। সে ঘন্টায় উজানের ফোন আসে, বার্তা দেয় বাবা অসুস্থ, ভীষণ অসুস্থ। বাবার প্রতি যে তার রাগ ছিল তা মুহূর্তেই ভুলে গিয়ে উসান হন্য হয়ে ছুটে আসে গাড়ি নিয়ে। সে এতটাই বেখেয়ালি ছিল, তার গায়ে যে শার্ট নেই তার দিকেও ধ্যান ছিল না তার। আয়মান সাদা বিছানায় শুয়ে আছেন। জীর্ণ শীর্ণ তার দেহ, লেপ্টে রয়েছে বিছানার সাথে। চোখের নিচে কালো দাগ, ঠোঁট দুটো শুকিয়ে চৌচির। নেত্রপল্লব ঘন ঘন ফেলছিল সে উসানকে দেখে। হাতের ইশারায় সে উসানকে ডাকলো। উসান এগোলো ধীর পায়ে, অল্প অল্প করে। পেছনে ফেলে আসলো স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা মীরাকে। উসান ছোট টুলটা টেনে বসলো। আয়মান উসানের গালে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এত আঘাত পেয়েছিস বাবা? খুব কষ্ট হচ্ছে তাই না? রক্ত পড়ছে তো মাথা থেকে। উজান, ডাক্তার ডাক জলদি। উসান ভারী গলায় বলল, দরকার নেই। রেগে আছিস বাবা আমার ওপর? বাচ্চাদের মতো করে দুই দিকে মাথা নাড়ল উসান। বলল, রেগে নেই। তোমার এই অবস্থা কেন? আয়মান নিষ্প্রাণ হেসে শোধালো, পৃথিবী ছেড়ে চলে যাবার সময় এসেছে তাই। শোন বাবা, কিছু কথা বলি তোকে। রুবিসা, তোর মা যখন মারা যায় তখন আমি ভেঙে পড়েছিলাম খুব। তোর মা আমার বেঁচে থাকার মাধ্যম ছিল। তিক্ত হলেও সত্য, আমি তোদের দুইজন থেকে তোর মাকে বেশি ভালোবাসতাম। রুমিসা মারা যাওয়ার পর এই দেশটা আমার জন্য তিক্ত হয়ে গেল। শ্বাস নিতে পারছিলাম না এখানে ঠিক মতো। চারিদিকে তাকালেই মনে হতো রুমিসা আমায় বলছে, আমায় বাঁচাতে পারলে না তুমি? এই ঘটনার পর সরকার যখন তোর মায়ের খুনিকে ধরতে পারলো না, তখন আমার অবস্থা আরও খারাপ হলো। ঠিক করলাম দেশ ছাড়বো। ভেবেছিলাম তোদের নিয়ে যাব। পরবর্তীতে আবার ভাবলাম না, তোরা এখানেই থাক। এদেশে রুমিসার হত্যার বিচার কখনোই হতো না। কখনোই হত্যাকারীকে হয়তো খুঁজে পেত না পুলিশ, কিংবা খুঁজে পাওয়ার চেষ্টাও করতো না। বাংলাদেশের রীতি এটা। নিজে কিছু না করলে কোনো সমাধানই কখনো পাওয়া সম্ভব না। তাই সিদ্ধান্ত নিলাম, তোরা দুই ভাই রুমিসার হত্যাকারীকে যাতে খুঁজে বের করতে পারিস তার ব্যবস্থা করব আমি। দেশ ছাড়ার আগে বাবাকে বলে গেলাম যাতে তোদের দুজনকে ডিফেন্সার বানায়। তারপর যোগাযোগ প্রায় বন্ধই করে দিলাম। চেষ্টা করতে চাচ্ছিলাম যাতে তোরা শক্ত হোস, বাস্তবতা বুঝিস, কেউ কারোর জন্য নয়। এ বিষয়টা পাকাপোক্তভাবে বুঝতে পারিস। আজ এত বছর পর আমার চাওয়া পূর্ণ হলো ওশান।
তুই উজান আমার চাওয়া, আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ করেছিস। বাবা, যখন আমি শুনলাম তুই নিজের হাতে রাহনুমা উষাকে মেরেছিস, বিশ্বাস কর বাবা, ওই মুহূর্তে আমার বুকের ওপর থেকে চাপ নেমে গিয়েছে। এতটা বছর পর আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহ তাআলার নিকট হাজার হাজার শুকরিয়া। মৃত্যুর আগে তিনি আমায় একটু শান্তি প্রদান করেছেন। তোদের জন্য আমি বিশেষ কিছুই করতে পারিনি, তবে আমি এত বছর ধরে যা উপার্জন করেছি তা আমি তোর, উজান, উমাইসা আর মীরার নামে করে দিয়েছি। সুখে থাকিস তোরা বাবা, মীরাকে সুখে রাখিস উজান। ঘন ঘন শ্বাস নিতে শুরু করলেন আইমান। উসান ব্যাকুল হয়ে উঠে দাঁড়ান, বলল, বাবা, বাবা তোমার কষ্ট হচ্ছে? বাবা কথা বলো একটু। আইমান কথা বললেন না, জবাব দিলেন না উসানের করা প্রশ্নের। লম্বা করে একবার শ্বাস টেনে চিরতরের জন্য কক্ষে উপস্থিত সকলে তখন নিস্তব্ধ। অদূরে মসজিদ হতে ফজরের আজানের মধুর ধ্বনি ভেসে আসছে শুদ্ধ সমীরে। উসান আইমানের খোলা নেত্রজোড়া বন্ধ করল। সাদা কাপড়টা দিয়ে আইমানের কপাল অবধি মুখ ঢেকে দিল। পেছন ফিরল সে, তার মুখশ্রী অস্বাভাবিক থমথমে হয়ে। উজানকে উদ্দেশ্য করে উসান স্বভাবগত কণ্ঠে বলল, আমার জন্য একটা শার্ট আর টুপি নিয়ে আয়, নামাজ পড়ে আসি। উজানের কৃষ্ণ গাল বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়ছে, বিশুদ্ধ নোনা জল। উসানের কণ্ঠ শ্রবণ করে সে ঘাড় ফিরিয়ে নেত্রকোণে জমে থাকা অশ্রুকণা মুছে নিল দ্রুত। এতপর আনছি বলে বেরিয়ে গেল। উজানের ফিরে আসতে 10 মিনিট লাগলো। শার্ট তার গাড়িতেই রাখা ছিল, জরুরি প্রয়োজনে রেখেছিল। পকেটে কালো টুপি ছিল উজানের আগ হতে। এসার নামাজ আদায় করেছিল এখানে। শার্ট টুপি উসানের কাছে দিল। উসানকে মাত্রাতিক স্বাভাবিক দেখাচ্ছে। ভাইকে এতটা কঠোর দেখে বিন্দুমাত্র চমকালো না উজান। উসান এমনই, সে অনুভূতি প্রকাশ করতে চায় না। ধরা কণ্ঠে উজান একবার জিজ্ঞেস করলো, ঠিক আছো ভাই? উসান ভরাট কণ্ঠে বলল, আছি। উসান সামনে এগোলো। উদ্ভ্রান্তের ন্যায় তার অন্তরাল। মা হারানোর পর এবার বাবাকেও হারালো সে। বাবা মা দুইজনই এতিম করে দিয়ে গেল। বাবার প্রতি জমে থাকা এত বছরের অনুরাগ, অভিযোগ আজ লহমায় সেই সব অভিযোগের পাহাড় ভেঙে চুরমার হলো। পল্লব ফেলল উসান একবার, দুইবার, তিনবার করে। প্রাণহীন নেত্রে একবার মীরার পানে তাকিয়ে বেরিয়ে আসলো গুমোট কক্ষ হতে। তার শ্বাস রুখে আসছে কেন হঠাৎ? আইমানের দাফন কার্য সমাপ্ত হয়েছে একটু আগে। সব কিছু নিজের হাতে করেছে উসান, আহত শরীর নিয়েই। তখন বেলা 12টা ছুঁই ছুঁই। কবরস্থান হতে ফিরেছে উসান সবে মাত্র। ক্লান্ত দেহ, ঘামে সিক্ত দেহ। সে এসেছে মীরার ফ্ল্যাটে। মাহাদি জোরপূর্বক তাকে নিয়ে এসেছে। ফ্ল্যাটে প্রবেশ করার পর মাহাদি বলে উঠলেন, বাবা, তুমি মীরা রুমে রেস্ট করে যাও, তোমার শরীর তো ভীষণ খারাপ হচ্ছে। উসান মলান হেসে উত্তর দিল, আমি ঠিক আছি বাবা, চিন্তা করবেন না, আপনার উপর দিয়েও তো কম ধকল যায়নি, রেস্ট করুন বাবা। মাহাদি নিজের শয়ন কক্ষে চলে যেতে উসান কদম ফেলে সম্মুখে। তারা যাত্রাপথ মীরার কক্ষ। মাঝে থেমে সে একবার উসান উমাইসাকে দেখে নিল। তারা দুইজন মীরার পাশের কক্ষে রয়েছে। উজান তখন ওয়াশরুমে ছিল, উমাইসা নামাজরত। দরজা থেকে সরে আসলো উসান, পাশের কক্ষে প্রবেশ করল। মীরা উপস্থিত ছিল সেখানে, উন্মুক্ত জানালার কপাট দিয়ে বাহিরে তাকিয়েছিল। কারো উপস্থিতি উপলব্ধি করতেই পেছন ফিরল দ্রুত। উসানকে দেখে এগুলো চটজলদি। ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল, ঠিক আছো? উসান শার্টের বোতাম খুলছে ধীর গতিতে। শার্টের বোতাম সম্পূর্ণ খোলা হতেই শার্ট গা থেকে খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। বলল, ঠিক আছি, আমাকে শার্ট দাও তো একটা, মাথা ভার হয়ে আছে, শাওয়ার নিব, টাওয়ালও এনো। আনছি, বসো একটু। মীরা পাশের কক্ষে গেল। উসানের কোনো পোশাক তার বাসায় নেই, সব উজানের বাসাতেই রয়ে গেছে। সে আপাতত মাহাদির একটা শার্ট আনতে যাচ্ছে। শার্ট, ট্রাউজার এবং তোয়ালি নিয়ে আসতে মীরার সময় লাগলো 5 মিনিটের মতন। এসেই তার হাতের পোশাক সে উসানের নিকট এগিয়ে দিল। ধরো, ফ্রেশ হয়ে আসো। নিরে উত্তরহীন উসান আলগোছে উঠে গেল। নিষ্প্রভ নেত্রে উসানকে আর চোখে দেখল মীরা। একদিনেই কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে ছেলেটা। মুখশ্রীতে লেপ্টে রয়েছে রাজ্যের ক্লান্তি, তবুও বুঝতে দিতে সে নারাজ তার অন্তঃস্থলের হাল। মীরা জানে
উষানের অন্তরালের দুমড়ে মুচড়ে পিছে যাওয়া অনুভূতিগুলো সম্পর্কে মীরার জ্ঞান রাখে। এই পৃথিবীতে সে হয়তো একমাত্র উষানকে এতটা বুঝতে পারে, প্রতি মুহূর্তে ঠাহর করতে পারে উষানের মনের অবস্থা। কিছু সময় যদিও বোঝা দুষ্কর হয়ে পড়ে বই কি। 10 মিনিটের মতো সময় লাগলো উষানের শাওয়ার নিতে। বেরোতে তার দৃষ্টি পড়ল সোফায় বসে থাকা তারই অপেক্ষারত মানবীকে। মীরার হাতে খাবার প্লেট। সে উষানকে ডাক দিল, এখানে এসো, কাল থেকে কিছু খাওনি। হাতের তোয়ালি পুনরায় মেঝেতে ছুঁড়ে ফেলে দিল উষান। চেহারায় ফোটালো বিরক্তি ভাব। মুখশ্রী বেশ বাজেভাবে কুঁচকে নিয়ে বলল, মীরা, খাবো না এখন, আমার ভালো লাগছে না এখন, ঘুমাবো, প্লিজ যাও। তুমি আসবে কি না বলো। প্রায় ধমকে বলা কথাটা শুনে উষানের অন্তঃকরণ চমকালো বোধহয়, ভীষণ চমকালো। চমকিত ভাবটা বহির্ভাগে প্রকাশিত করল না। এগিয়ে এলো সে, বিনা বাক্যে ভাব করলো এমন যেন সে মীরার ওপর মাত্রাতিক বিরক্ত। হাঁ করো। উষান খাবার মুখে নিল। খাদ্যকণা চিবোতে চিবোতে শোধালো, চালাচ্ছ আজকাল খুব বেশি। মীরা প্রতি উত্তর করল না। সে ভাত মেখে একের পর এক ভাতের দলা উষানের মুখে পাচার করছে অতি মনোযোগ সহকারে। খাবার সময় আশেপাশে তাকালো উষান, কাউকে খুঁজছে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেয়ে জিজ্ঞেস করলো, মায়ান টুঙ্কেল কোথায়? শেষের ভাতের দলা উষানের মুখে পুরে দিয়ে মীরা জবাব দিল, রুহির সাথে বাহিরে গিয়েছে, ধানমন্ডি, রুহির মামার বাসায় বেড়াতে গিয়েছে। কতদিন থাকবে? কতদিন ওদের দেখা হয় না, আমায় কালকেই ফিরতে হবে। মীরা থমকালো। থমথমে হলো তার মুখশ্রী। নিষ্প্রভ কণ্ঠে সে প্রশ্ন করে বসল, কালই? হ্যাঁ। ছুটি নেই? তুমি তো এখনো অসুস্থ। নেই, অসুস্থতা আমাদের জন্য কিছুই না। আমার পেশা ভুলে যাচ্ছ? গুরুত্বপূর্ণ কাজ আছে, আজই থাকতে পারতাম না, স্যারকে বলে কোনো মতে ম্যানেজ করেছি। মীরার বিমূর্তি চাহনি দেখে উষান ক্ষিপ্ত হলো। এত ইমোশনাল মন খারাপ কেন করবে মেয়েটা? কেন? এভাবে বসে না থেকে দ্রুত হাত ধুয়ে আমার কাছে এসো, জলদি যাও। মীরা ফিরে আসতে দেখলো উষান বিছানায় শুয়ে আছে, টান টান হয়ে, দৃষ্টি অপর সিলিং ফ্যানের মাঝে নিবদ্ধ। তার পর্দা টানানো থাকায় পুরো কক্ষ অন্ধকার প্রায়। বাহিরে রোদের তেজ নেই আজ। মেঘলাটে অম্বর, ফিনফিনে গগন। আধারের মাঝে মীরা স্পষ্ট দেখল উষানের চক্ষুদয় কোণে বহাল জল। দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। লম্বা কদম ফেলে মীরা এগোলো। উষানের অনুমতি না নিয়েই উষানের বক্ষস্থলের মাঝ বরাবর মাথা রেখে শুয়ে পড়ল। এতপর চলল গায়ে হিম করা ভয়ঙ্কর মৌনতা। আর চুপটি করে না থাকতে পেরে মীরা বলে উঠল, তোমার কষ্ট হচ্ছে না? উষান উত্তর দিল 2-3 সেকেন্ড পর, কেন কষ্ট হবে? আঙ্কেলের মৃত্যুতে হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে না। আর বাকি দিনের মতোই স্বাভাবিক লাগছে। উষান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বলল, কষ্ট পেলে ভেতরে পেতে হয়, কাউকে দেখিয়ে পেতে হবে তার কোনো মানে আছে? নিজের কষ্ট অন্যকে দেখানো মানেই বোকামি। মানুষ বোকা ভাববে। সব সময় স্ট্রং থাকা উচিত। আমি যদি এখন মলিন হয়ে থাকতাম তাহলে আপু উজানকে কে সামাল দিত? আর তুমিই বা ঠিক থাকতে? কেঁদে কেটে অজ্ঞান হয়ে যেতে দেখা যেত। এখন কথা না, ঘুমাও। মীরার খুব করে বলতে ইচ্ছে হলো, শাহজাদা, তুমি আমায় একটু ধরে কান্না করো তো। নিজের বুকে জমে থাকা সকল কষ্ট দুঃখ আমার মাঝে ফেলে দাও। আমি তোমার কষ্ট দুঃখ নিজের মাঝে নিয়ে তার সুখে পরিণত করে তোমায় ফেরত দেব। বলা হলো না। মীরা যে এদিকটাই দুর্বল। উষানকে কাঁদতে দেখলে সে নিশ্চিত শ্বাস রুখে মরে যাবে। ছেলেটার কান্না যে ভয়ঙ্কর, বুকে কাঁপুনি ধরিয়ে দেয়। বিকালবেলা উষান মীরাকে ঘুমন্ত অবস্থাতেই রেখে বাহিরে এসেছে। তার গন্তব্যস্থল কবরস্থান। বনানীর এখানকার কবরস্থানে আইমান, সিয়া এবং অ্যারিককে কবর দেওয়ার ব্যবস্থা করেছিল উষান। অ্যারিক, সিয়া নাম দুটো উষানের কাছে দীর্ঘশ্বাস ছাড়ার নাম। এই দুইজন ব্যক্তি যতই তার জীবনে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এই দুইজন ব্যক্তি তার খুব পছন্দের। প্রথমত সিয়া, যে অতি অল্প সময়ে তার ছোট বোনের জায়গা নিয়েছে। উষানের ছোট থেকে একটা ছোট বোনের বিশাল আবদার ছিল। আবদার তার পূরণ হয়নি। সিয়া যখন তার জীবনে আসলো,
সে যখন সিয়ার লাইফ হিস্টোরি রিসার্চ করলো, ঠিক তখন সিয়ার প্রতি উপচে পড়া রাগ তার গলে জলে পরিণত হয়েছে। তার খারাপ লেগেছে, লাগছে এবং ভবিষ্যতেও লাগবে সিয়ার জন্য। মেয়েরা ঠিক কতটা কষ্ট করেছে, কষ্ট পেয়েছে জীবনে, তা বলার নয় একেবারেই। উসানের আক্ষেপ হয়, আল্লাহ তাআলা কি এই মেয়েটাকে একটু সুখ দিতে পারতেন না? এতপর উসান বাস্তবতা ঘাটল। বাস্তবে কতজনই বা অতি দুঃখমাখা সময় পার করার পর সুখ পায়? কতজন? হাজারে হয়তো খুব অল্প সংখ্যক। বাস্তবতা তো এই যে যার ভাগ্যে যা রয়েছে সে ততটুকুই পাবে এবং ততটুকুই ভোগ করবে। দ্বিতীয়ত অ্যারিক, এই ছেলেটা একটা পাগল, প্রেমিকা পাগল। তুর্সির প্রতি অ্যারিকের ছিল অন্ধ ভালোবাসা। দিগন্তকে অ্যারিক মারেনি, মেরেছে তুর্সি। কিন্তু অ্যারিক তার দায়ভার নিজের কাঁধে নিয়ে নিয়েছে। তুর্সি চাচ্ছিল উসানকে কষ্ট দিতে, কারণ তার মত অনুসারে উসানের জন্য তার মা আজ তার সাথে নেই। উসানকে শাস্তি দেওয়ার পাঁয়তারা ছিল তার মনে। মীরাকে সে খুন করতে চায় প্রতিহিংসার কবলে পড়ে। উসান কাউকে নিয়ে সুখে থাকুক তা তুর্সি চায়নি। তুর্সির প্রতিটি পদক্ষেপে অ্যারিক ঠিক কিভাবে এবং কেন সায় দিল তা ধোঁয়াশা। শুধুই কি ভালোবাসার টানে? উসানের তো তা মনে হয় না। তবে সে এতটুকু নিশ্চিত যে অ্যারিক নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। উসান আয়মান, সিয়া এবং অ্যারিকের কবরে ফুল গাছের চারা রোপণ করে মোনাজাত করল। তার এখন বাড়ি ফেরার ইচ্ছে নেই, কর্মস্থলে ফিরে যাবে বলে মনস্থির করল। এ ভীষণ ভীষণ মন খারাপ নিয়ে মীরার সামনে গেলে মীরা বেশ আহত হবে, কষ্ট পাবে, ক্ষতবিক্ষত হবে। তার এখন সময় প্রয়োজন, নিজেকে গুছিয়ে নেওয়ার এবং বাকিদেরকে সুখী রাখার দায়িত্ব বুঝে নেওয়ার। মীরার ফোনে ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিয়ে উসান বাইক নিয়ে ছুটল নিজের গন্তব্যস্থলে। তার যাত্রাপথ এখন এক মানসিক হাসপাতালে, যেখানে সিয়ার বাবাকে রাখা হয়েছে। সিয়ার বাবা মানসিকভাবে অসুস্থ। রাহনুমার শারীরিক এবং মানসিক যন্ত্রণার ফলে তার আজ এই বিধ্বস্ত অবস্থা। তবে ডাক্তারের দেওয়া আশ্বাস তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। মীরা সকাল থেকে তোড়জোড় শুরু করেছে। আজ প্রায় 6.5 মাস পর উসান ফিরছে 5 দিনের ছুটি নিয়ে। প্রায় 6 মাস আগে আয়মানের মৃত্যুর পরদিন সেই যে উসান তার কর্মস্থলে গিয়েছিল আর ফিরে আসেনি। মীরা এর পরিপ্রেক্ষিতে কিছুই বলেনি উসানকে। এই 6 মাসে তাদের কথাও হয়নি ঠিক মতো। মীরা প্রায়শই ফোন করত, উসান ধরতো না। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর নিজে থেকে কল করে 1-2 মিনিট কথা বলে রেখে দিত। উসানের আচানক এই অবহেলা, দূরে দূরে থাকাটা মীরার জন্য প্রথমত কষ্টসাধ্যকর ব্যাপার ছিল ব্যাপক। তবে সে নিমিষেই নিজেকে সামলে নিয়েছে। উসান ব্যস্ত মানুষ, কঠিন তার পেশা, তার তো এইরূপ ব্যস্ততার মাঝে থাকার কথা। মীরা, উসান ভাইয়া আসছে ড্রয়িং রুমে। দৌড় দে মহিলা, যা ভাইয়ার কোলে উঠে বসে থাকগা যা। মীরা কেঁপে উঠল, তার হৃদয়স্থলে তৈরি হওয়া প্রলয় অবিন্যস্ত হলো। উসান এসেছে, এই বাক্যটি এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুন্দরতম বাক্য মনে হলো তার নিকট। অনুভূতিগুলো দুমড়ে মুচড়ে পিষে রাখলো অন্তঃকরণে। রুহির দিকে তাকালো সে বিরক্তি মাখা চোখে। আকপটে বলল, আজাইরা কথা কানের কাছে লাগাবি না তো, বের হ রুম থেকে, আমি কাজ করতেছি। রুহি ভেঙচি কেটে বলল, ও ঢং, তুই যে কতটা হ্যাপি আমি জানি। তোর যে খুশিতে লাফাইতে লাফাইতে, নাচতে নাচতে উসান ভাইয়ের কাছে যাইতে ইচ্ছে করতেছে তাও জানি আমি, বুঝস? রুহি রুম থেকে তৎক্ষণাৎ প্রস্থান করলো। আবারও আগের মতো নীরবতা বিরাজ রুমটাতে। মীরা তার হাতের তোয়ালি বারান্দার রেলিংয়ে মেলে দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল, নড়ল না। স্থির হয়ে চেয়ে রইল দূর আকাশে। আশেপাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো পাহাড়ের প্রতি তার দৃষ্টিপাত আটকালো। মীরা চাকরি পেয়েছে, বেশ ভালো মনে চাকরি। সে এখন চট্টগ্রামে থাকে, এখানেই চাকরি করে। ফ্ল্যাটও কিনেছে। ফ্ল্যাটটা মূলত তার এবং মাহাদির জমানো টাকায় কেনা। মীরা, রুহি, টুইঙ্কেল, মায়ান, মাহাদি সবাই এখন একসাথে এখানেই থাকে। উমাইসাও শুধু উজান বাদে, সে ঢাকায়। রুহি ডেকে গেল, আসলে না কেন? ভারী কণ্ঠ। মীরা উপলব্ধি করল তার গা ঘেঁষে আরও একটি উত্তপ্ত শরীর দাঁড়িয়ে রয়েছে। কি অতপর পেছন থেকে উসান মীরাকে আষ্টে পিষ্টে ঝাপটে ধরল, চিবুক রাখল মীরার কাঁধে।
মীরা থেমে থেমে কাঁপুনি দিল উষানের দাড়ির খোঁচা খেয়ে। কথা বলল না। উত্তর না পেয়ে উষান পুনরায় আসক্তি মাখা কণ্ঠে জিজ্ঞেস করল, রেগে আছো প্রচণ্ড? মীরা তপ্ত শ্বাস ছাড়ল, বলে উঠল, রাগ করে থাকার কথা? কথা না, জানি না। উষান তার এবং মীরার মধ্যকার অতি সূক্ষ্ম ফাঁকা স্থানটাও মিলিয়ে ফেলল। মীরাকে কাছে টানল সে, অন্তত নিবিড়ভাবে জড়িয়ে ধরে চোখ বুজল। ক্ষণ বাদে শোধালো, গত কয়েক বছর ধরে আমি খুব অশান্তির মাঝে ছিলাম মীরা, খুব অশান্তির মাঝে। আমার মানসিক শান্তির প্রয়োজন ছিল। খিটখিটে মেজাজের হয়ে উঠেছিলাম আমি, তাই পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিই। আমার ব্যবহারে কেউ যদি বিন্দু মাত্র কষ্ট পাও, তা আমি সহ্য করতে পারবো না। আমার অবস্থা এমন ছিল, আমার একা থাকাটা প্রয়োজন ছিল। নিজের মতো করে না থাকলে নিজেকে আমি সামলাতে পারতাম না। অনেক কিছু সাফার করেছি মীরা, অনেক কিছু হারিয়েছি, আর কিছু নতুন করে হারাতে চাই না। তাই নিজেকে পূর্ণরূপে তৈরি করে তোমার দায়িত্ব নিতে এসেছি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ, অভিমান করে থেকো না। মীরা বাঁধন মুক্ত হয়ে গহীন চোখে তাকালো উষানের প্রতি। উষানকে এলোমেলো লাগছে, ভীষণ রকমের এলোমেলো। মীরার মন গড়ল, শোধালো, দিলাম সুযোগ, আর আমি তোমার ওপর অভিমান করে নেই। উষান প্রশস্ত হাসলো, বুকে টানলো মীরাকে। পরপর মীরা উপলব্ধি করলো উষানের গা ভীষণ তপ্ত, জ্বরে ছাড়খাড় হচ্ছে দেহ। সে বিচলিত হয়ে বলল, এ কী অবস্থা, তোমার এত জ্বর কেন? মীরা উত্তর রইল উষান। মীরার পিঠে এক হাত রেখে অন্য হাত মীরার পা জড়িয়ে তাকে কোলে তুলল। রুমে প্রবেশ করতে করতে বলল, উত্তপ্ত থাকুক দেহ, আমি আমার মাদকতার সিক্ত ভালোবাসায় সিক্তায়িত হয়ে আমার সর্বাঙ্গ আজ শীতল করব। পরিশিষ্ট বছর ঘুরেছে, বর্ষা এসে পরাপর দুবার আরও সিক্ত করেছে মেদিনী। বসন্ত এসেছে রঙহীন জীবন রঙিন প্রলপে আঁকতে। পরিবর্তন এসে জনজীবনে, পরিবর্তন এসেছে রুহির জীবনে, পরিবর্তন এসেছে বিষণ্ণতার চিত্ররূপ উজানের জীবনে। রুহি এখন পাক্কা সংসারী মেয়ে, বিয়ে হয়েছে 7 মাস হলো। বিয়েতে তার মামা জোর করে দিয়েছে। রুহি বিয়ে করতে চায় না, চায়নি। তার কাছে সংসার মানে ঝগড়া বিবাদের অপর নাম বলে মনে হয়। রুহির বাবা মা দুইজনেই ছিলেন চাকরিজীবী, তাদের প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। শেষে ডিভোর্স হয়েছে দুইজনের। রুহি হয়েছে একলা, তার ঠাঁই হয়েছে তার মামার বাসায়। বাবা মা কেউই তাকে সঙ্গে না নিয়ে নতুন জীবন শুরু করেছে। সংসার জীবন মানেই বিচ্ছেদ মনে করতো সে। তারই পরিপ্রেক্ষিতে এমন ছন্ন ছাড়া উগ্র ছিল। ছেলেদের সাথে ক্ষণিকের জন্য রিলেশনে জড়িয়ে সময় ব্যয় করত। আজ মীরা এবং উষানের ৫মতম বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীতে প্রতি বছর মীরা উষান এতিমখানায় যায়। এই এতিমখানা উষানের প্রতি বাবা তার এবং উজানের জন্য যা সম্পদ রেখে গিয়েছিল তা দিয়ে উষান দুটো এতিমখানা, একটি বৃদ্ধাশ্রম, একটি মসজিদ তৈরি করেছে বাবা মায়ের নামে। উষান, তারাকে দেখেছিস? তীব্র চারপাশে উকি ঝুঁকি দিচ্ছিল। চিন্তিত শোনালো তার কণ্ঠ। উষান ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তাকালো সামনে। তীব্র তখন সোফার নিচে, কলমদানির ভেতর, বিছানার নিচে গ্লাসের ভেতর নিজের 2 বছরের কন্যাকে সন্ধান করছিল। উষান ভুরু কুঁচকে নিল, বলল, ও তো মীরার কাছে। খাটের নিচে উকি ঝুঁকি দেওয়া থেকে বিরতি নিয়ে তীব্র উঠে বসল। বিরক্তি নিয়ে বলল, তো আগে বলবি না শালা? আমি ওকে খুঁজতে খুঁজতে মরতাছি। ও কি কোনো ইঁদুর বেড়াল? ওকে তুই এসব জায়গায় খুঁজিস কেন, ইডিয়েট? তীব্র আমতা করে চুপ রইল। তারা তার জীবনে আসার পর থেকে সে আসলে উদ্ভট হয়ে গেছে, ভীষণ উদ্ভট। তীব্রর বিয়ে হয়েছে 3 বছর, তার ভার্সিটি লাইফের ক্লাসমেটের সাথে। উজান বিয়ে করেনি, সে বিয়ে বিদ্বেষী হয়েছে। উষান হাজার বলেও তাকে তার সিদ্ধান্ত হতে নড়াচড়া করাতে পারেনি। রুহির বিয়ে হয়েছে তার মামা মামির পছন্দে। বিকেলের দিকে এতিমখানার উদ্দেশ্যে বের হলো সবাই। আজ তারার জন্মদিন, তার উপর মীরা এবং উষানের বিবাহবার্ষিকী, দুটোই সেলিব্রেট করা হবে এখানে। গাড়ির ফ্রন্ট সিটে বসেছে মীরা উষান, তাদের পিছে টুইঙ্কেল, মায়ান এবং তারা বসে আছে। টুইঙ্কেল মায়ানের এখন অবধি বনিবনা হয়নি, তারা প্রতি মুহূর্তে ঝগড়া করে থাকে, এখনও করছিল। মীরা তৎক্ষণাৎ ভারী কণ্ঠে বলল, টুইঙ্কেল, মায়ান, মার খাবি দুইজন, এত কিসের ঝগড়া তোমাদের?
তারা বসে আছে তোমাদের সাথে, ও তোমাদের ছোট, তোমরা এমন করলে ও কি শিখবে তোমাদের থেকে? টুইঙ্কেল মায়ান একসঙ্গে বলে উঠল। সরি। তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। টুইঙ্কেল মায়ানের বলা প্রায় বাক্য সে কপি করে, এবারও তাই করল। ছলি। উসান হেসে উঠল গলায় শব্দ করে। এতিমখানার রাত পর্যন্ত থাকলো সবাই। মীরা মলিন চেহারা নিয়ে বসেছিল সর্বক্ষণ এক কোণে। পুরো সময় সে একটা ফুটফুটে বাচ্চা কোলে করে বসেছিল। বাচ্চাটা তার ভীষণ প্রিয়। 2 দিন আগেই বাবা মা হারিয়েছে এই বাচ্চাটা। ওর নাম ওহাস। নামটা মীরাই রেখেছে। মীরার ইচ্ছে করে ওহাসকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু উসানকে বলতে পারে না সে। তার প্রায়শ মন খারাপ থাকে। আজ যদি সে মা হতে পারত, তাহলে নিশ্চয়ই উহাসের মতো তার একটা ফুটফুটে বাচ্চা থাকতো। উহাসকে একজনের কাছে রেখে ফিরে এলো মীরা। উহাস বড্ড কান্না করছিল। মীরা পাগল সে। মীরা আসলে তার কোল ছেড়ে নামতেই চায় না। এতিমখানার বাচ্চাদের মাঝে নতুন জামা কাপড়, বই খাতা দিয়ে মীরা তখনই ফিরে আসার বায়না ধরল। তখন রাত 12টা হবে। উসান বাসায় নেই। মীরা জানে না সে কোথায়। বলে যায়নি লোকটা। কর্মস্থলে তো যাওয়ার কথা না। কয়েকদিন হলো সে এসেছে 5 মাস পর। 7 দিনের ছুটি নিয়ে এসেছে। পার হয়েছে মাত্র 2 দিন। এত রাতে গেল কোথায় উসান? রুমে অস্থির হয়ে পায়চারি করছিল মীরা। উসান তার কল ধরছে না। আশ্চর্য, উসান তো কখনো এমন করে না। কিয়ৎক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ প্রতিফলিত হলো তার কর্ণে। ওহাসের কান্না। মীরা তা ভালো করেই জানে। মীরা এক প্রকার ছুটে বের হলো রুম থেকে। ওহাসকে দেখতে পেল ড্রয়িং রুমে সোফায় উপুড় হয়ে শুয়ে কাঁদছে। ওহাসকে কোলে তুলে কান্না থামাতে ব্যস্ত হলো সে। বিড়বিড়িয়ে বলল, ওহাস কেন এখানে? আমি এনেছি। মীরা পেছনে তাকালো। উসান দরজা দিয়ে তখন মাত্র ঢুকছে। এসে সে বসলো সোফায় সশব্দে। শোধালো, তুমি যে প্রতি রাতে ওর জন্য কান্নাকাটি করো তা আমার ভালো করে জানা আছে মীরা। এভাবে কান্না না করে আমাকে বললেই পারতে। লেট ইট বি। উহাসকে পারমেন্ট আমাদের সাথে থাকার ব্যবস্থা করেই এনেছি। মীরা স্তব্ধ। চোখ মুখে তার হৃষ্টচিত্ত। সে ঝাপটে ধরল উসানকে। কেঁদে উঠল পরপর। উসান গহীন চোখে তাকিয়ে বলল, কান্না বন্ধ করো মীরা। উহাসের কান্নার গতি বাড়ছে এতে। ছেলেটা অল্প কয়েকদিনেই তুমি পাগল হয়ে গিয়েছে। ওকে আমার ফ্যান বানাতে হবে। আমার ছেলে হবে আমি পাগল। বুঝেছ? নিশুতি রাত। মীরা ঘুমাচ্ছে। উহাস উসানের বুকে। উসান নির্ঘুম চোখে দেখছে দুইজনকে। কত সুন্দর লাগছে দুইজনকে একসাথে। গোপনে দীর্ঘশ্বাস ফেলল সে। বিড়বিড়িয়ে বলল, মাহাদি আঙ্কেলের দ্বিতীয় বিয়ের ব্যাপারটা তোমার থেকে লুকিয়ে গেলাম মীরা। আমায় মাফ করে দিও। আমি চাই না আঙ্কেল শেষ বয়সে এসে মেয়ের ঘৃণা পাক। উহাস মীরার ললাটে টুপ করে চুমু খেলো সে। মীরা কেঁপে উঠে উসানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। উসান হাসে মৃদু। আনমনে বলে, তুমি আমার মাদকতা, আমার প্রাণ অলতা মীরা, আমার অতি কাছের মানুষ, আমার শুদ্ধতম শ্রেষ্ঠ হৃদয়েশ্বরী।